এই গণভোটের বিষয়টি একেবারে অন্ধকারে অতল গহ্বরে চলে যাবে, যদিও এটি পজিটিভ আমি মনে করি, বা হলেও সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি তেমন কার্যকর থাকবে না, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এবং সংবিধান সংস্কার পরিষদ বা গণভোট যে ডক্টর ইউনূস সরকারের একটি প্রতারণা ছিল, সেটি তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অতএব সেই প্রতারণার ধারে কাছে তারা যাবে না, এটুকু আমরা নিশ্চিত। কিন্তু সেটিকে কেন্দ্র করে খেলছে এখনো পর্যন্ত জামাত এবং এনসিপি। দেশের এত এত সংকট, তা নিয়ে এই 1.5 মাসে কতক্ষণ বা কদিন আলোচনা হয়েছে বা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে প্রধান বিরোধী দল জামাত ইসলামী বা তাদের বি টিম এনসিপির সংসদ সদস্যদের পক্ষ থেকে দেশের মঙ্গলের জন্য নাকি জুলাই সনদ, রাষ্ট্র মেরামত করার জন্য নাকি জুলাই সনদ, পুরো ভাওতাবাজির এক জায়গায় শুরু থেকে আমি বলে আসছি, যেটি টাইম পাসিং একটি বিষয় ছিল। ডক্টর ইউনূস সরকারের সময় কথিত ঐক্যমত কমিশন করে চা নাস্তা খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প গুজব আড্ডা এবং ক্ষমতা দীর্ঘায়িত করার একটি চেষ্টা ছিল, এগুলো পুরোনো কথা। মাথার উপর দিয়ে এখনই যা যাচ্ছে আমাদের, সেটি নিয়ে কারোর ভাবনা আছে, বিশেষ করে যে বিরোধী দল জামাত কিংবা এনসিপির? এবং সব খেলায় যে হচ্ছে গভীর ষড়যন্ত্রের জায়গা থেকে এখনো, সেটি আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি। এই যে আমাদের নানান ধরনের সংকট, এসব আর এই কথিত বিপ্লবীদের বিপ্লবের ভাষায় আসে না, কোনো প্রশ্ন উত্থাপিত হয় না। জনগণের জন্য কয়েকটি প্রশ্ন উত্থাপন করা হয়েছে এই পর্যন্ত, হয়েছে তাদের নিজেদের স্বার্থে। পুলিশ হত্যার বিচার কেন করা হবে তার জন্য, বা পুলিশ হত্যা নিয়ে কী ভাবা হচ্ছে সেই প্রশ্ন উত্থাপিত হয়, তার উত্তর দিতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। জুলাই শহীদদের ভাতার কি হচ্ছে, জুলাই শহীদদের কতটা সম্মান জানানো হচ্ছে তা নিয়েও আলোচনা হয়। কিন্তু টিকার অভাবে আমাদের 41টা শিশু হত্যাকাণ্ডের শিকার হয়, সেটি নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয় না যে কেন টিকার অভাবে শত শত শিশু এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, অথবা মৃত্যুর একটা অনিশ্চয়তা, মানে একটা ভয়ঙ্কর কিছু সামনে রেখে অসংখ্য মা বাবা তাদের অসুস্থ শিশুকে সামনে নিয়ে বসে আছেন। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট টেলিগ্রাফের মতন পত্রিকার শিরোনাম হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে। তারা দাবি করছে বা বলা হচ্ছে, বিশ্বে জ্বালানি ফুরিয়ে যেতে পারে এমন কোনো প্রথম দেশ হিসেবে বাংলাদেশের নামটি আসতে পারে সবার সামনে। অর্থাৎ জ্বালানি যা আছে তা খুব শিগগিরই ফুরিয়ে যেতে পারে। যদি তাই হয় সত্যি সত্যি, তাহলে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, ব্যবসা বাণিজ্য অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের জীবন কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে কারোর কোনো ভাবনা আছে? তা নিয়ে সংসদে কোনো ধরনের আলোচনা হয়েছে? হয়নি, তাই না? যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দেশে এখন যথেষ্ট পরিমাণ জ্বালানির মজুত রয়েছে। সরকারি ভাষ্য কত কি হতে পারে যদি সত্যি সত্যিও হয়ে থাকে। আর এই যে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হচ্ছে বাংলাদেশ জ্বালানির সংকটকে কেন্দ্র করে, সেটি নিয়ে কেন প্রশ্ন উত্থাপিত হয় না? হুমকির মুখে ব্যবসা বাণিজ্য, জ্বালানির অভাবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইন পাঠদানের জায়গা চলে গেল, সেটি আমাদের শিক্ষার্থীদের জীবনকে কতটা হুমকির মুখে ফেলতে পারে? অথবা জ্বালানি সাশ্রয়ের জন্য কেন আগে ভাগেই শিক্ষার উপরেই এ ধরনের সিদ্ধান্ত নিতে হবে? কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বিরোধী দলের সদস্যদের পক্ষ থেকে? দেশের সামনে যে ভয়াবহ অর্থনৈতিক সংকট, সেগুলো কিভাবে মোকাবেলা করা যায়, বিনিয়োগ কিভাবে আসতে পারে, ঈদযাত্রায় যে 2 শতাধিক প্রাণহানির ঘটনা ঘটলো, কেন ঘটলো, এই প্রশ্ন কেউ তুলেছেন? কোনো জবাব চেয়েছেন সড়ক সেতু মন্ত্রী বা নৌ পরিবহন মন্ত্রীর কাছ থেকে? মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো পুনরুদ্ধার করা হবে কিনা, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য আবার পুনর্নির্মাণ করা হবে কিনা, এইগুলো আমরা এই সংসদে বিরোধী দলের সদস্যদের কাছ থেকে কিছুতেই আশা করি না। আশা করাটাও একটা পাপের জায়গায় গিয়ে পৌঁছাবে। এগুলো বলা না বলা সমান কথা। কিন্তু আর বাদ বাকি বিষয়, তার মানে বোঝা যাচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে এরা পড়ে আছে, গণভোট নিয়ে পড়ে আছে, কি তাদের উদ্দেশ্য? তারা কতটা রাষ্ট্র মেরামত করতে চায়, কতটা দেশের কল্যাণ চায়? এরা আবার সুশীলদের প্রতিনিধি হিসেবে ফটো সাংবাদিক শহীদুল আলমদের রাস্তায় নামিয়েছেন। শহীদুল আলমরা এস রুমে বৃহস্পতিবারও বড় বড় সেমিনার করে। তারা বলে যে রাষ্ট্র মেরামত করতে হবে, জুলাই বিপ্লব ছিল রাষ্ট্র মেরামতের জন্য। আহা, এই জুলাই বিপ্লবের নাটের গুরু, এই জুলাই সনদের নাটের গুরু ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা রাষ্ট্র মেরামত করে গেছেন আমরা জানি না। তারপরও কোন মুখে কোন সাহস তারা এই শব্দগুলো এখন উচ্চারণ করতে পারে?
সুশীল সমাজের ব্যানারে এদেরকে নামানো হয়েছে। স্পষ্টভাবে আমরা ধরে নিতে পারি দেশকে আবারও অস্থিতিশীল করার জন্য ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্রের খেলায়। মোটা কথা, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি সবকিছুর ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে এখনই জাতীয় সংসদে জ্বালানির সংকট নিয়ে তুমুল বিতর্কের প্রয়োজন। বিতর্কের মধ্য দিয়ে নিশ্চয়ই ভালো কিছু বেরিয়ে আসা সম্ভব। এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আপিল, আমার আবেদন, জানি না তার কান পর্যন্ত পৌঁছাবে কিনা, এই মুহূর্তে দেশের জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে, এই মুহূর্তে দেশের অর্থনীতিবিদদের নিয়ে, ব্যবসায়ীদের নিয়ে, শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে, শিক্ষার্থীদের, অভিভাবকদের প্রতিনিধিদের নিয়ে একের পর এক বৈঠকে বসা উচিত। এই সংকট থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, এখনই এটি 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত। সংসদের আলোচনায় অথবা সংসদের বাইরে প্রধানমন্ত্রী তার নিজস্ব বলয়ের মধ্য দিয়ে, বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছে এবং কোনো একটি রায় দেওয়া হয়েছে, সেই মামলাগুলো বিচারিক প্রক্রিয়া এবং রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি ল ফার্ম। শুধু এভাবে বললেই হবে না, সারা বিশ্বে হাতে গোনা যে কয়টি খ্যাতিসম্পন্ন ল ফার্ম রয়েছে তার মধ্যে একটি কিংসলি ন্যাপলির পক্ষ থেকে। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত 30শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের কাছে ইমেইলের মাধ্যমে একটি চিঠি দেওয়া হয়েছে, সেখানে এই দাবিগুলো করা হয়েছে। কিংসলি ন্যাপলি সম্পর্কে যদি আরও একটি লাইন অন্তত বলতে হয়, তাহলে বলতে হবে যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক বিভিন্ন মামলা, আইনি নজির, মানবাধিকার ইস্যুতে এই প্রতিষ্ঠানের বিভিন্ন মন্তব্য এবং মতামতের বিষয়গুলো কোট আকারে তুলে ধরা হয়। এতটাই খ্যাতিসম্পন্ন এই ল ফার্ম। এখন প্রশ্ন উঠতে পারে যে এই ল ফার্ম যে চিঠিটি দিল তার আসলে কার্যকারিতা কি, এটি নিয়ে কি হতে পারে, অথবা তারা যেই দাবিগুলো করছে, যা বলেছে, সেইগুলো আদৌ কতটা যুক্তিসঙ্গত। তার আগে বলে নেই, গত 30শে মার্চ তাদের এই চিঠিটি ইমেলের মাধ্যমে পাঠানো হলেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কেউই সেটি স্বীকার এখনো পর্যন্ত করছে না। অথচ যেখানে সারা দেশের মানুষ এরই মধ্যে জেনে গেছে যে কিংসলি ন্যাপলির পক্ষ থেকে এরকম একটি গুরুত্বপূর্ণ চিঠি দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রসিকিউশন অফিস কিংবা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে কেউই এই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করছে না। এমন কথা হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, নিঃসন্দেহে প্রত্যেকের বিষয়ে আমরা বিচার চাই। সেটি শেখ হাসিনার নির্দেশে হোক বা তার সরকারি দল আওয়ামী লীগের, তৎকালীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা হোক, অথবা সেই সময়ের পুলিশ সদস্যদের মাধ্যমে হোক, বিচার তো আমরা চাই। বরং একটি বিশেষ অংশ কোনো হত্যাকাণ্ডের বিচার চাইছে না, যেমন পুলিশ হত্যার বিচার চাইছে না। আত্মস্বীকৃত খুনিরা প্রকাশ শেষে বলছে যে আমরা হত্যা করেছি, কিন্তু আমরা বিচার চাইছি না। তা তো আর হতে পারে না। যাই হোক, এখন এই বিচারিক প্রক্রিয়া নিয়ে তো নানান ধরনের প্রশ্ন, সন্দেহ, অভিযোগ এর মধ্যে আন্তর্জাতিকভাবেই উঠেছে। একটা উদাহরণ আবারও টানতে হয়, জাতিসংঘ 2024-এর 15 আগস্ট পর্যন্ত যে তদন্ত কার্যক্রম পরিচালিত করলো, তাতে বলা হলো যে এই আন্দোলনকে কেন্দ্র করে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে এবং পরে 15 আগস্ট পর্যন্ত নিহত হয়েছেন 1400 মানুষ। 15 আগস্ট পর্যন্ত। অথচ ডক্টর ইউনূস সরকার এবং একই সঙ্গে বর্তমান বিএনপি সরকারও বলে আসছে যে 1400 মানুষই হত্যাকাণ্ডের শিকার হয়েছে শেখ হাসিনার মাধ্যমে। এটি কেমন মনে হয়? যেখানে ডক্টর ইউনূস সরকার প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছিল, মানে ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 832 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাহলে বাকি 562 জন কারা হত্যা করলো? এই 562 জনকে তো আর
আওয়ামী লীগ হত্যা করেনি, তাই না? মানে 5 আগস্টের পরে তখন আওয়ামী লীগের নাম গন্ধই ছিল না। এখন চিঠিতে যা কিছু দাবি করা হয়েছে তা আসলে কতটা সত্য? চিঠিতে কি বলা হচ্ছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা ন্যায্য বিচার ও আইনি প্রক্রিয়ার মৌলিক আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আইসিটির এখতিয়ার প্রসারিত করে 2024 সালের ঘটনাবলী বিচার করা হয়েছে, যা মূল আইনের উদ্দেশ্যের বাইরে এবং ভূতাপেক্ষ প্রয়োগের মাধ্যমে আইনের মৌলিক নীতির লঙ্ঘন। আইসিটির এখতিয়ার প্রসারিত করে বলতে আমরা যেটি জানি যে এই আইসিটি বা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তো গঠিত হয়েছিল 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্যই। নামই তো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সরকারের পতনের সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে বা যদি মানবতা বিরোধী অপরাধ হয়ে থাকে সেগুলো তো আন্তর্জাতিক পর্যায়ে ঘটেনি, দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়নি, অথচ এর এখতিয়ার প্রসারিত করে শেখ হাসিনা মামলা পরিচালিত হচ্ছে। আমরা এও বলেছি যদি মামলা করতে হয়, যদি বিশেষ ট্রাইব্যুনালে করতে হয় তাহলে আলাদা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারতো, তা না, এখানেই করা হয়েছে। এবং সেটি যে একটি চরম প্রতিশোধের জায়গা থেকে সেটিও আমরা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগটি শুরু থেকেই আনছিলাম। এখন অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব থেকে শুরু করে আরো অনেকেই তো এই প্রশ্ন তুলেছেন যে এই ট্রাইব্যুনালে কিভাবে একটি সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে তার বিচার হয়। অথচ আমাদের দুর্ভাগ্য, এই প্রশ্ন উত্থাপনের জন্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকেও ওই ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে তার সেই মন্তব্যের কারণে। আবার এই যে আন্তর্জাতিক আইন মানে মেনটেন করা হচ্ছে না, ফলো করা হচ্ছে না, সেটিরও একটি এক্সাম্পল আমাদের সামনে আছে। ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান এসেছিলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রধান প্রকৌশলী হয়ে, প্রধান পরামর্শক হয়ে। তিনিও আইনের কোনো কোনো জায়গায় সংস্কার, বিচারিক প্রক্রিয়া কোনো কোনো সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, তাতেও কোনো ধরনের কর্ণপাত করলো না ইউনূস সরকার। সো তার মেয়াদ শেষে যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল মেয়াদ বৃদ্ধির, তিনি আর মেয়াদ বৃদ্ধি করেননি। তার কারণ তার ক্যারিয়ারের বিষয় ছিল, তিনিও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী। এসব বিতর্কিত মামলায় তিনি আর কেন থাকবেন, যদিও প্রথম দিকে তিনি খুব ইন্টারেস্টেড ছিলেন। এখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন উভয় ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব ছিল। বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, তাদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিচার চলাকালে পক্ষপাতমূলক মন্তব্যের মাধ্যমে বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। একই সঙ্গে প্রধান প্রকৌশলীর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিচার চলাকালে রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পৃক্ততার প্রমাণ আছে। এটা তো সত্য কথা। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরে এবি পার্টিতে তিনি জয়েন করেছিলেন। এবি পার্টির জন্ম কিভাবে বা কারা বেরিয়ে এসে এবি পার্টি করেছে সেও আমরা জানি। আবার তাজুল ইসলাম যখন যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের বিচার শুরু হলো এই ট্রাইব্যুনালে, তিনি তো আসামি পক্ষের আইনজীবী ছিলেন, প্রধান আইনজীবী ছিলেন। তিনি আবার হয়ে গেলেন ওই ট্রাইব্যুনালেরই রাষ্ট্রপক্ষের আইনজীবী, প্রধান প্রকৌশলী। যেহেতু ওই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তাই কে করেছে? শেখ হাসিনা। তাই ওই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার করতে হবে। স্রেফ প্রতিহিংসা, ইউনূস সরকারের প্রতিহিংসা, এ কথাও শুরু থেকে আমি বলে আসছিলাম। এবং সেগুলোই এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ল ফার্ম কিংসলি, ন্যাপলি এগুলো তুলে ধরছে। শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী করা হলো সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে। তাকে যে বিশেষ সুবিধা দেওয়ার জন্য রাজসাক্ষী করা হয়েছে মোটা অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে, শুধু তিনিই নন, অন্যান্য আসামিদেরকে মামলা থেকে কাউকে মামলা থেকে অব্যাহতি দিতে অথবা কাউকে নতুন করে এই ট্রাইব্যুনালের মামলায় অন্তর্ভুক্তি করতে, দুক্ষেত্রেই মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে এমন অভিযোগও তো আমাদের সামনে এসেছে।
অডিও রেকর্ড পাওয়া গেছে, এবং এই অভিযোগগুলো আবার খোদ যেন তেন আমাদের মতন নগণ্য ব্যক্তিদের পক্ষ থেকে নয়, খোদ প্রসিকিউশন টিমের অন্য এক সদস্য যেমন BM সুলতান মাহমুদ প্রকাশ্যে তার ফেসবুক স্ট্যাটাসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে এবং জামাতের অন্যান্য আইনজীবীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। ওই পর্যন্ত আছে, এগুলোকে নিয়ে কিছু হয়নি। এই চিঠিতে বলা হচ্ছে যে এতে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ, অভিযোগ ও প্রমাণ সম্পর্কে যথাযথ অবহিত করে এবং নিজ পছন্দের আইনজীবী পাওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ায় ন্যায্য বিচারের অধিকার, সাক্ষ্য প্রমাণ যাচাই এবং প্রতিরক্ষা সুযোগ সহ একটি মৌলিক অধিকার, নানান ধরনের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এটা তো সত্যি কথা। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এর আগেই।